ওড়িশায় ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি, দেশের উপকূল জুড়ে জলোচ্ছ্বাস, অনেক এলাকা প্লাবিত, চলছে ক্ষতি নিরূপণ। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে 13ই জুন, সংক্ষিপ্ত হচ্ছে সিলেবাস, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত পরে। দেশে কোভিড-19 পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের শঙ্কা, প্রতিরোধে দেশীয় ঔষধ তৈরির নির্দেশনা, ভারতে 11,000-এর বেশি শনাক্ত। ফাইজারের 1,06,000 ডোজ টিকা আসছে 2 জুন, দেশের নতুন করোনা শনাক্ত 1,497 জন। চাপার পর রাজশাহীতেও লকডাউনের চিন্তা। গাজার প্রতি ঢাকার সমর্থন অব্যাহত থাকবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনকে চিকিৎসা সামগ্রী ও বড় অঙ্কের অর্থ সহায়তা বাংলাদেশে। চাঞ্চল্যকর মিতু হত্যায় নতুন মোড়, বাবুলের বান্ধবী গায়ত্রী সিং এর তথ্য পেতে ইউএনএসসিআরকে পিবিআর এর চিঠি, এখনো অধরা মুসা। এবং আইসিসি বোলিং র্যাঙ্কিং এ 2 নম্বরে স্পিন অলরাউন্ডার মিরাজ। বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলনে ফুটবলাররা কাল যাচ্ছে কাতার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। শুরুতেই ঘূর্ণিঝড় ইয়াসের খবর। ঘন্টায় 150 কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে এসেছে ঘূর্ণিঝড় ইয়াস। এর ফলে ঝড়ের শক্তি কিছুটা কমেছে, তবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে এখন পর্যন্ত উড়িষ্যায় 2 জন এবং পশ্চিমবঙ্গে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস 155 কিলোমিটার বেগে বুধবার আছড়ে পড়ে উড়িষ্যার বালাসোর এবং ধামরাতে। সেখানে ঘণ্টাখানেক তাণ্ডব চালানোয় বিস্তীর্ণ জনবসতির অনেকটাই পানির নিচে চলে যায়। প্রায় 1.5 কিলোমিটার এগিয়ে আসে উড়িষ্যার সমুদ্র। ভারতের সবচেয়ে পুরনো বন্দর ধামরা পোর্ট এদিন কার্যত লন্ডভন্ড হয়ে যায়। উড়িষ্যার আঘাত হানার পরই পশ্চিমবঙ্গে শুরু হয় ইয়াসের তাণ্ডব। দীঘার সমুদ্র উত্তাল হতে শুরু করে। সমুদ্র তীরবর্তী গাছগুলিতে আঘাত এনে ঢেউ স্থলভাগে আছড়ে পড়ে। সমুদ্র এবং সড়ক হয়ে ওঠে একাকার। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনার একাধিক অঞ্চলে। বাঁধ ভেঙে নদীর পানিতে প্লাবিত হয়ে যায় রাজ্যের একাধিক অঞ্চল। খেলনার মতো ভেঙে যায় কাঁচা বাড়ি, দোকানপাট, নৌকা, লঞ্চ। ইয়াসের দাপটে তছনছ হয়ে যায় গ্রামের পর গ্রাম। করোনার মধ্যে বাধ্য হয়ে পথেই আশ্রয় নিতে হয় ওই অঞ্চলের বাসিন্দাদের। 15,04,506 জন মানুষকে আমরা তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন শেল্টারে রেখেছি। প্রায় 1 কোটি মানুষ এই দুর্যোগে আক্রান্ত হয়েছে, অ্যাফেক্টেড হয়েছেন। 3 লাখের বেশি বাড়ি এখনই দেখা যাচ্ছে ড্যামেজ হয়ে গেছে। তবে বালাসোর থেকে কলকাতার দূরত্ব 200 কিলোমিটার হওয়ায় এ যাত্রা ইয়াসের তাণ্ডব থেকে রক্ষা পায় শহর কলকাতা। শহরে বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে থাকে, তবে শহরের বিভিন্ন জায়গায় উঠে আসে গঙ্গার পানি। কলকাতার আশেপাশেও যেগুলো সব দুপুরবেলায় প্লাবিত হয়েছে, আমি কলকাতা পুলিশ কমিশনারকে বলবো অল পুলিশ স্টেশনকে অ্যালার্ট করবার জন্য যে রাতে বাদ আসতে পারে এবং কালকে রাতে জোর বান আসবে এবং কালকেও বান আসবে। আপনারা ভয় পাবেন না, কিন্তু দয়া করে কেউ জলে নামবেন না। কার্যত এদিন দিনভর ইয়াসের তাণ্ডব অসহায়ভাবে দেখা ছাড়া কোনো উপায় ছিল না ভারতবাসীর। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পরও তার প্রভাব মুক্ত হয়নি দেশের উপকূলীয় এলাকা। জোয়ারের পানি ঢুকেছে বিভিন্ন জনপদে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকার বেড়িবাঁধ। আবহাওয়া অধিদপ্তর বলছে ইয়াস নিয়ে আর কোনো শঙ্কা নেই, তবে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্লাবিত 14 জেলার বিভিন্ন জনপদের ক্ষয়ক্ষতি নিরূপণের তথ্য জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন প্লাবন রহমান। ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস, যার প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন, বইছে ঝোড়ো হাওয়া, থেমে থেমে বৃষ্টি। বাংলাদেশে ইয়াস সরাসরি আঘাত না হানলেও প্রভাব ফেলেছে বেশ। উপকূলীয় জনপদে রেখে গেছে ক্ষতচিহ্ন। সমুদ্র নদ নদীর পানির উচ্চতা বেড়েছে, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অসংখ্য গ্রাম, বিপর্যস্ত উপকূলের জনজীবন।
পটুয়াখালীতে 3 দফা জোয়ারের পানিতে ভেঙেছে বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে কলাপাড়া, রাঙ্গাবালী, দশমিনা ও গলাচিপা উপজেলার অন্তত অর্ধশত গ্রাম। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর। পানিবন্দী এসব এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালের 3 জেলার 12 পয়েন্টে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন মেরামত না করা নাজুক বেড়িবাঁধের কারণেই এমন দুরবস্থা। সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের 27 কিলোমিটার বেড়িবাঁধের 43 পয়েন্টে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পানি ঢুকে পড়েছে লোকালয়ে, ভেসে গেছে অসংখ্য চিংড়ির ঘের। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনায়ও গুমোট আবহাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মধ্যে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। সুন্দরবনের করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রও প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। নদ নদীর পানি বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পায়রা সমুদ্র বন্দর সহ সব বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা নৌকা ট্রলারকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাংলাদেশে এর বেশি খারাপ অবস্থা হওয়ার শঙ্কা কেটে গেছে। এটি যেহেতু উপকূল অতিক্রম করে গেছে, বাংলাদেশে এই ঘূর্ণিঝড়টি আর আসবে না। ইয়াসের কেন্দ্র বাংলাদেশে আসবে না, এটি পশ্চিম দিকেই যাবে। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় 14টি জেলা সংবাদ আমরা পেয়েছি। যে জেলায় বাঁধ ভেঙে গেছে, জেলা প্রশাসনের নেতৃত্বে পানি সম্পদের মন্ত্রণালয়ের লোকজন সেগুলা এবং স্থানীয় লোকজন সহ স্বেচ্ছাসেবক সহ সেটা নির্মাণের কাজ চলছে। আমরা তথ্য পেয়েছি অনেকগুলো জায়গায় বাঁধ ভেঙে গেছে, সেটা পুনর্নির্মাণের কাজ চলছে। জোয়ারের ঢেউয়ে ভাঙন ধরেছে সেন্ট মার্টিনের জেটিতে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। দেশি বিদেশি জাহাজ কর্ণফুলী নদীর মোহনায় নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। ইয়াস চলে গেলেও উপকূল জুড়ে তার অভিঘাত ঠেকানোর লড়াই চলছে প্রান্তিক মানুষের। প্লাবন রহমান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা সংক্রমণ পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হওয়া সাপেক্ষে 13 জুন দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় সরকার। আর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নির্ভর করছে শিক্ষক, কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের টিকা পাওয়ার উপর। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশের শিক্ষা ব্যবস্থায় নেওয়া সরকারের নানা সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে নির্দিষ্ট সময়ে ক্লাস করেই পরীক্ষায় বসবে 2021 ও 22 সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষার্থীরা। সজল দাসের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক মহামারী প্রেক্ষাপটে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই দীর্ঘ বিরতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ফেলেছে অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা খাত নিয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে করোনা পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হওয়া সাপেক্ষে আগামী 13 জুন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানানো হয়। এই 13 জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, আর সেটিও খোলাটা পর্যায়ক্রমে হবে। তবে শিক্ষক, কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের করোনা টিকা প্রাপ্তির উপরই নির্ভর করছে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত। অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের এই আবাসিক শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীদেরকে দেবার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতিতে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। এই টিকার বিষয়টি নিশ্চিত করেই আমরা তারপরে বিশ্ববিদ্যালয়গুলো আবাসিক হল সহ সব খুলে দিতে পারবো। কথা বলেন 2021 ও 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিষয়েও। কেউ অনলাইনে করছেন, কেউ হয়তো বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পুরোপুরি পারছেন না। তো এই সবকিছুই মাথায় রেখে আমরা 2022 সালের জন্য আমরা সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি। আমরা প্রথমে যারা এসএসসি এবং এইচএসসি এই 2021-এর এবং 2022-এর তাদেরকে পুরো 6 দিন আমরা ক্লাস করাতে চেষ্টা করব, আর বাকিদের আমরা একদিন করে শুরু করব, পরে পর্যায়ক্রমে সেটাকে বাড়াবো। চলমান শিক্ষা ছুটি 12 জুন পর্যন্ত বৃদ্ধির ঘোষণাও আসে সংবাদ সম্মেলন থেকে। সজল দাস, নিউজ 24, ঢাকা। ধারণা করা হচ্ছে বাংলাদেশেও মিলেছে কোভিড-19 পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই রোগের চিকিৎসায় প্রতিদিন ব্যয় হবে অন্তত 70 থেকে 80 হাজার টাকা।
বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ফাঙ্গাস প্রতিরোধী ওষুধ তৈরির নির্দেশনাও। এদিকে ভারতে খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। এই ছত্রাকের সংক্রমণে এরই মধ্যে 11,717 জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস মানবদেহে বাসা বাঁধতে সক্ষম এই ছত্রাক তাদের দেহেই ছড়ায় যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম। বিশেষ করে কেমোথেরাপি, বিশেষ মাত্রার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অথবা কোনো চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারজনিত কারণে এর সংক্রমণ হতে পারে। মিউকরমাইকোসিস মূলত সংক্রমণ ঘটায় নাক, মুখ, চোখ, কান থেকে শুরু করে মস্তিষ্কে। মূলত দীর্ঘদিন অপরিষ্কার বা স্যাঁতসেঁতে জায়গায় বাসা বাঁধে এই ছত্রাক। অবহেলায় অঙ্গহানি বা মৃত্যু হতে পারে। রাজধানীর বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ এ পর্যন্ত জীবিত 2 জন ও মৃত 1 জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করছেন, যা নিশ্চিত হতে সময় লাগবে আরও অন্তত 5 দিন। রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন এই রোগের চিকিৎসায় প্রতিদিন ব্যয় হতে পারে 70 থেকে 80,000 টাকা। লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি প্রত্যেক দিনের কস্টিং চলে আসে প্রায় 70,000 টাকা। মিনিমাম 2 সপ্তাহ দিতে হয়, কারো কারো ক্ষেত্রে 4 সপ্তাহ 6 সপ্তাহ লাগতে পারে, স্পেশালি যদি ব্রেইনে এফেক্ট করে অথবা সাইনাসগুলিতে এফেক্ট করে, এবং অঙ্গহানির কথা তো আপনারা শুনেছেনই। ব্ল্যাক ফাঙ্গাসের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাপরিচালক জানান, বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অ্যান্টি ফাঙ্গাল ঔষধও তৈরি করতে বলা হয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেব। তার কারণ হলো যে এই ওষুধগুলো খুব সহজে পাওয়া যায় না। এই পরিস্থিতির যেন কেউ সুযোগ নিতে না পারে সেই বিষয়টি মাথায় রেখেই আমরা অগ্রসর হচ্ছি। ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার টিকা পরিস্থিতি। ফাইজারের 1,06,000 ডোজ টিকা আসছে আগামী 2 জুন। কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা আসার তথ্য নিউজ 24-কে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়াও চীন থেকে 1.5 কোটি টিকা এলে জুন-জুলাই থেকে আবারও ভ্যাকসিনের প্রথম ডোজ চালু হওয়ার আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলে চালু হতে পারে বাকি থাকা দ্বিতীয় ডোজের টিকাও। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। সিরাম থেকে বাংলাদেশে আসায় 1,02,00,000 ডোজ টিকার মজুদ এখন শেষ পর্যায়ে। বারবার প্রশ্ন উঠছে দ্বিতীয় ডোজের জন্য বাকি থাকা 14 লাখ মানুষের টিকা প্রাপ্তি নিয়ে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকার জন্য অপেক্ষায় কতদিন থাকতে হবে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় স্বাস্থ্য সেবা বিভাগ। তবে জুনের 2 তারিখ আসছে ফাইজারের 1,06,000 ডোজ টিকা, যা পাঠানো হচ্ছে কোভ্যাক্স থেকে। বিভিন্ন উৎস থেকে টিকা পেতে মরিয়া পৃথিবীর সবকটি দেশ। সেই দৌড়ে বাংলাদেশ পেতে পারে চীন ও রাশিয়ার টিকা। চীনের সাথে চূড়ান্ত আনুষ্ঠানিকতাও এখন শেষ পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলছেন, এই টিকা পেলে আবারও চালু হবে বন্ধ থাকা টিকার প্রথম ডোজ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি আমরা প্রথম ডোজ হিসাবে শুরু করেছিলাম, এই টিকাটি আমরা যখন পেয়ে যাব তখন কিন্তু আমরা যাদের দ্বিতীয় ডোজের টিকা বাকি আছে আমরা কিন্তু তাদের দ্বিতীয় ডোজের কার্যক্রমটি চালিয়ে যাব। এর পাশাপাশি চীন থেকে যে টিকা সংগ্রহ করবার প্রক্রিয়াটি আছে এটি খুব দ্রুত আমরা আশা করি যে আলোর মুখ দেখবে, টিকা চলে আসবে। তখন কিন্তু প্রথম ডোজের টিকাটিও আবার পাশাপাশি চলতে থাকবে। পৃথিবীর বহু দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকার সন্ধান করেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই টিকার সংস্থান হলে দ্বিতীয় ডোজের আশায় বাকি থাকা 14 লাখ মানুষের অপেক্ষারও অবসান হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি। দেশে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 17 জন এবং শনাক্ত হয়েছেন 1,497 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 12,498 জনের এবং মোট শনাক্ত হয়েছেন 7,93,693 জন।
আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1056 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,33,866 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 16,443টি। 24 ঘন্টায় 100টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 9.11%। করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় চাঁপাইনবাবগঞ্জে চলছে বিশেষ লকডাউন কার্যকর করতে মাঠে তৎপর প্রশাসন। কিন্তু ভারতীয় ট্রাক চালকদের অবাধ চলাফেরায় লকডাউন কার্যকর নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর। সংক্রমণের হার বাড়তে থাকায় এবার রাজশাহীতেও লকডাউন দেওয়ার কথা ভাবা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়। তিনি জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সব রকম প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে সরকারের। মৃত্যুহারের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখনো স্বাস্থ্যবিধি মেনে বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মানুষের মাঝে চরম উদাসীনতা অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। সরকার এবং দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি দুই পক্ষই ফিলিস্তিনিদের জন্য নগদ অর্থ এবং ওষুধ সামগ্রী তুলে দিয়েছে সেদেশের রাষ্ট্রদূতের হাতে। যদিও বিএনপি বলছে, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া দুঃখজনক এবং সরকারের হুঁশিয়ারি, কেউ ইসরায়েল গেলে তাকে শাস্তি পেতে হবে। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গেল 10 মে ইসরায়েল আক্রমণ শুরু করে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। শিশু, নারী সহ 240 জন ফিলিস্তিনি নিহত হয়। 11 দিন চলার পর বিরতিতে যায় ইসরায়েলি বাহিনী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি অনুষ্ঠানে ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে $50,000 এবং ওষুধ সামগ্রী তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। We don't recognize Israel, so no one from Bangladesh can visit the state of Israel. And if you know that anyone goes there without government permission, that person is liable to be prosecuted. And there has been evidence of it before. অন্যভাবে যদি কেউ যায়, আমাদের আইনে তার পানিশমেন্ট হবে। এদিন বিকেলে বারিধারায় অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ওষুধ সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। As much as you care for Palestine, we also care for Bangladesh. We care for stability in Bangladesh, security of Bangladesh, prosperity of Bangladesh. পাসপোর্টের উপর থেকে যে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা লেখা ছিল, সেটাকে তুলে নেওয়াতে আমরা অত্যন্ত দুঃখবোধ করেছি, আমরা ক্ষোভ প্রকাশ করেছি এবং আমরা মনে করি যে এটা তাদের এই যুদ্ধের সময়, সংগ্রামের সময়, যখন প্যালেস্টাইন পিপুলের কাছে গোটা পৃথিবী দাঁড়াচ্ছে, সেই সময় এটা নিশ্চয়ই খুব একটা ভালো কাজ হয়নি বলে আমরা মনে করি। ফিলিস্তিনিদের পক্ষে অকুণ্ঠ সমর্থন বাংলাদেশ তার অভ্যুদয়ের পর থেকেই দিয়ে আসছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম পটিয়ার সাংসদ হুইপ শামসুল হক চৌধুরীর অত্যাচার ও হুমকিতে ঘর ছাড়া পটিয়ার প্রকৃত মুক্তিযোদ্ধারা। পটিয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার শামসুদ্দিন আহমেদকে প্রকাশ্যে লাঞ্ছিত করে নির্যাতন চালিয়েছে তার পরিবারের উপর। সরিয়ে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা কমান্ডারের পদ ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে। মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের আহাজারি তুলে ধরেছেন ফখরুল ইসলাম। শামসুদ্দিন আহমদ 1971 সালে চট্টগ্রাম পটিয়ায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের। 72-এ ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি, 75 পরবর্তী পটিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন 2010 সাল পর্যন্ত। কর্মী বান্ধব পোড় খাওয়া মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ 2013 সাল পর্যন্ত ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। আমরা আওয়ামী লীগের সাধারণ মানুষের জন্য আমাদের কিভাবে মারলো, সেই মারার দৃশ্যটা যখন আমি নেতৃত্বে দেখেছি, নেতৃত্ব দুই চোখ দিয়ে কান্না শুরু করেছে। বিধি বাম পটিয়া তৃণমূল আওয়ামী লীগের কাছে তুমুল জনপ্রিয় এই নেতাই আজ লাঞ্ছিত, নির্যাতিত,
পদ বঞ্চিত ঘর ছাড়া। 2019 সালের 20 মে উপজেলা চত্বরে হুইপ শামসুল হক ও তার ভাই প্রকাশ্যে লাঞ্ছিত করে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও পটিয়ার এই প্রবীণ আওয়ামী লীগ নেতাকে। কিছুদিন আগে শামসুল হক চৌধুরী পৌরসভা আওয়ামী লীগে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেবে এই কথা বলে আমাদেরকে ডাকছে, হুমকি দুমকি দিয়ে। তোমরাকে কি বলবো, সেই বেশি তার ছেলে আমাকে বলে, তার ছেলে আমাকে বলে আমার লুঙ্গি খুলে ফেলবে। নির্যাতনের খড়গ নেমে আসে শামসুদ্দিন আহমদের পরিবারের উপরও। যাদের জন্য আমি কথা বলেছি তাদের উপর টর্চার, তাদের বিরুদ্ধে কথাবার্তা, তাদের বিরুদ্ধে টর্চার করে। এরপর আরও কয়েক দফায় প্রবীণ এই মুক্তিযোদ্ধাকে নির্যাতন ও লাঞ্ছিত করে সরিয়ে দেয়া হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের পদ থেকে। প্রাণ নাশেরও হুমকি দেয় হুইপ ও তার পরিবার। যারা মুক্তিযুদ্ধ নয়, যারা 71-এর স্বাধীনতার যুদ্ধের পরে এখানে এসেছে 72 সনে পদার্পণ করেছে, তারা এখন মুক্তিযোদ্ধা, তারা এখন মুক্তিযুদ্ধের কমান্ডার। আমাদের শামসুল হক চৌধুরী সব সময় ওদেরকে মুক্তিযোদ্ধার কমান্ডার বানায়, মুক্তিযুদ্ধের দায়িত্ব দেয়। যারা সঠিক মুক্তিযোদ্ধা তাদেরকে মূল্যায়ন করে না। পটিয়া আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তোলা এই মুক্তিযোদ্ধা আজ দীর্ঘশ্বাস আর আহাজারের আরতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দাঁড়ে দাঁড়ে। জীবন সায়ান্নে রাহুমুক্ত দেখতে চান পটিয়া আওয়ামী লীগকে। আমরা চাই পটিয়া আওয়ামী লীগ রাহুমুক্ত হোক, রাহুমুক্ত হোক, এটাই চাই আমরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের বৌদ্ধ সম্প্রদায় বুধবার তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করেছে। অসাম্প্রদায়িক চেতনা বিনষ্টকারীদের বাংলাদেশে কোনো স্থান নেই। বুধবার জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এই কথা বলেন। আর ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বৌদ্ধ ধর্মাবলম্বীদের আয়োজনে অংশ নেন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বুদ্ধ পূর্ণিমার তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এই একই তিথিতে তিনি বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই বিশেষ দিনটি। বুদ্ধ পূর্ণিমার দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন। ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন। আমরা যেন সবাই সুখে শান্তিতে সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে যেন বেঁচে থাকতে পারি, সকলের মঙ্গল হয়, এটাই চাই আমার। আর আমি চাইছি আমার পড়ালেখা যেন একটু ভালো হয়। সবাইকে বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বাংলাদেশ সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এবং রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বক্তব্য রাখেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায়, সমস্ত ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় এবং সমস্ত ধর্ম এবং মতের মানুষের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এই সমস্ত অপশক্তি মাঝে মধ্যে বিষবাষ্প ছড়ায়, মাঝে মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায়, তাদেরকে কঠোর হস্তে দমন করা হয়। বর্তমানে প্যাগোডা ভিত্তিক প্রাক প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে 12টি জেলার 62টি উপজেলায় 300টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে 20,000 বৌদ্ধ শিশুকে প্রাক প্রাথমিক ও ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা প্রদান করা হচ্ছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা। প্রায় 2500 বছর আগে এই তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনী কাননে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যার ঘটনায় স্বামী বাবুল আক্তারের বান্ধবী ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিংকে খুঁজছে পুলিশ। তার সম্পর্কে বিস্তারিত জানতে ইউএনএইচসিআর কক্সবাজার অফিসে চিঠি দিয়েছে পিবিআই। গায়ত্রীর সাথে পরকীয়ার বাধা দেওয়ার কারণেই বাবুলি মিতুকে খুন করিয়েছেন বলছে মিতুর পরিবার। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট।
ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিং, জাতিসংঘের শরণার্থী বিষয়ক এনজিও ইউএনএইচসিআর এর ফিল্ড অফিসার। 2013 সাল কক্সবাজারে কর্মরত গায়ত্রী পরিচয় হয় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের সঙ্গে। তারপর ঘনিষ্ঠতা গড়ায় পরকীয়ায়। বাবুলের স্ত্রী মিতু পরকীয়ার বিষয় জানলে শুরু হয় পারিবারিক কলহ। এরই জেরে 2016 সালে বাবুলের পরিকল্পনায় খুন হয় মিতু। দাবি তার বাবার। এবং সেই যে গায়ত্রী তো কিছু মেসেজ 29টা মেসেজের ডকুমেন্ট এখন আছে, সেই ভাষাগুলো তো এমন ভাষা না, ওই ধরনের ভাষা। গায়ত্রী সম্পর্কে জানতে কক্সবাজার অফিসে চিঠি দিয়েছে পিবিআই। হ্যাঁ, এজাহারে যেহেতু গায়ত্রীর নাম আছে, তা আমাদের তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। সেই জন্য আমরা ইউএনএইচসিআর এর কক্সবাজারের যিনি হেড আছেন ওনাকে একটা চিঠি লিখেছি যে বর্তমানে তার লোকেশনটা কোথায় সেটা জানতে চেয়ে আমরা একটা চিঠি দিয়েছি। হত্যা মিশনে নেতৃত্ব দিয়া মুসা, অস্ত্র যোগানদাতা ভোলা ও খুনি কালো এখনো পলাতক। এদের না ধরতে পারলে সহসায় শেষ হচ্ছে না এই মামলার বিচার কাজ, বলছেন আইনজ্ঞরা। পিবিআইয়ের হাতে মামলাটি আছে, অতএব কারণে মুসার যে বিষয়টা এখন ধূম্রজালের মধ্যে আছে, মুসাও নিশ্চয়ই আপনার এই তদন্তে বেরিয়ে আসবে। এই মামলায় বাবুল সহ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়ে কারাগারে আছে 5 আসামি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রঙিন বেলুন উড়িয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির 26তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে সেগুনবাগিচা কার্যালয়ে জাতীয় পতাকা ও ইউনিটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংগঠনটির 26তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এরপর বিএনপি মহাসচিব অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। ডিআরইউর বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢোল ঝুমুর নিয়ে শতাধিক সদস্য এতে অংশ নেন। অনুষ্ঠানে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে $20 কোটি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে শীঘ্রই সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার সাথে একটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, কারেন্সি সোয়াপ সংক্রান্ত সমঝোতা স্মারক খসড়াটি মন্ত্রণালয়ের ভেটিংয়ে চূড়ান্ত হবে। করোনা মহামারীতে বেশ চাপে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি। এবারে প্রবাসের খবর। মহামারী করোনার প্রকোপের কারণে গত বছর বহির্বিশ্বের লোকদের জন্য হজে যাওয়ার সুযোগ ছিল না। তবে এবার শর্ত সাপেক্ষে নির্ধারিত 45,018 থেকে 60 বছরের বয়সী বিদেশিরা হজে অংশ নিতে পারবেন। এক নির্দেশনায় এমনটি জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্য ও হজ ওমরা মন্ত্রণালয়। শর্তের মধ্যে রয়েছে হজে যাবার আগে বাধ্যতামূলক করোনা টিকা গ্রহণ এবং এর প্রমাণপত্র সাথে রাখা। সৌদিতে পৌঁছানোর পরও আবারও করোনা টেস্ট করা হবে এবং সেখানে নেগেটিভ আসার পর কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হলে বিদেশিরা হজ কার্যক্রমে অংশ নিতে পারবেন। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ছোট একটি দেশ কাতারে প্রায় 4 লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছে। 2022 বিশ্বকাপের সামনে রেখে চোখের সামনে বদলে যাচ্ছে কাতার। এরই ধারাবাহিকতায় কাতারে বিদেশি শ্রমিকদের অভিযোগ গ্রহণের জন্য নতুন অনলাইন সেবা চালু করেছে কাতার শ্রম মন্ত্রণালয়। কাতার থেকে মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে নাহিদ জুয়ানের ডেস্ক রিপোর্ট। কাতার শ্রম মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে সেবা চালুর মধ্য দিয়ে বিদেশি কর্মী ও শ্রমিকরা খুব সহজে ঘরে বসে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। আরবি ও ইংরেজি ভাষায় এই অভিযোগ দায়ের করা যাবে। যে কোনো শ্রমিক কাতারি আইডি এবং নিজের আইডির মাধ্যমে কেনা মোবাইল নাম্বার ব্যবহার করে এতে প্রবেশ করে অভিযোগ জানাতে পারবেন। এটা প্রবাসীদের জন্য অনেক একটি সহায়ক একটা বিষয়, যেখানে তারা যদি কোম্পানি থেকে কোনো স্যালারি কোনো সমস্যা থাকে, তাদেরকে কোম্পানি যদি কোনো সুযোগ সুবিধা না দেয়, ইভেন কি কোনো কোম্পানি যদি কোনো অনৈতিক কোনো কাজ করে সাথে সাথে যদি এই ওয়েবসাইটে অভিযোগ করে, তাহলে তাৎক্ষণিকভাবে কাতার লেবার মিনিস্ট্রি সহ কর্তৃপক্ষ একটা ব্যবস্থা গ্রহণ করবে।
কাতার শ্রম মন্ত্রণালয়ের শ্রম সম্পর্ক বিভাগ এই অভিযোগ যাচাই ও সমাধান করবে। অভিযোগ পাওয়ার 1 সপ্তাহের মধ্যে শ্রম মন্ত্রণালয় সেটি আপোষ করে সমাধানের চেষ্টা করবে। আপোষে সমাধান না হলে অভিযোগকারী এবং অভিযুক্ত কোম্পানিকে ডেকে অভিযোগপত্রে স্বাক্ষর নেওয়া হবে এবং উচ্চ কমিটিতে তা পাঠানো হবে। আমি মনে করি এই অ্যাপসের কারণেই বাংলাদেশে অনেক উপকৃত হবে, কোনো হয়রানির শিকার হবে না, আর কোর্টেও যেতে হবে না। এই সুবিধার মাধ্যমে শুধু শ্রমিকরা নিজ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানাবেন তা নয়, বরং চাইলে কোম্পানিও নিজ শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে। এমনকি যেসব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিকরা কাতারে আসেন সেগুলোর বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বুদ্ধ পূর্ণিমার ছুটিতেও প্রবাসীদের জরুরি সেবা দিয়েছে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট। ছুটির বিজ্ঞপ্তি প্রকাশের পরও বুধবার সকালে 20 থেকে 25 জন প্রবাসী বাংলাদেশি ভিড় করেন কনসুলেট বারান্দায়। খবর পেয়ে ছুটির দিনেও তাৎক্ষণিক ছুটে আসেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলাম। লেবাননে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের পাসপোর্টে বয়স সংক্রান্ত তথ্য সংশোধন বিষয়ে নির্দেশনা দিয়েছে লেবানন বৈরুতের বাংলাদেশ দূতাবাস। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মেশিন রিডেবল পাসপোর্টের তথ্য পরিবর্তন সংক্রান্ত ঘোষণা অনুসারে পাসপোর্টে বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত পরিবর্তনের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ এবং হালনাগাদ জন্ম নিবন্ধন সনদ তথ্য পরিবর্তনের সাপেক্ষে পাসপোর্ট আবেদনের সময় দাখিল করতে হবে। জেদ্দা মহানগর যুবদলের নবগঠিত কমিটির সাথে মতবিনিময় করেছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি। জেদ্দা যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপি প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রহমান। এবারে নিউজ 24 স্পোর্টস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে 7 উইকেট শিকার করে আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে 2 নম্বরে উঠে এসেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 725 রেটিং নিয়ে আফগানিস্তানের লেগ স্পিনার মুজিবুর রহমানকে পেছনে ফেলে 2-এ উঠে এসেছেন তিনি। এটি মিরাজের ক্যারিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং। এর আগে 5 নম্বরে ছিলেন এই টাইগার অফ স্পিনার। কাতারে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচকে সামনে রেখে 10ম দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। সব ঠিক থাকলে 30 মের 2 দিন আগেই কাতারে যাওয়ার পরিকল্পনা জাতীয় দলের। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বাছাই পর্বের ভেন্যু কাতারে চলছে ভারতের কন্ডিশনিং ক্যাম্প। গ্রুপের আরেক প্রতিপক্ষ আফগানিস্তান ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছে প্রস্তুতি ম্যাচ। ওমানও প্রস্তুতিতে রাখছে না কোনো ঘাটতি, কিন্তু কোভিড বাস্তবতায় প্রস্তুতিতে পিছিয়ে আছে বাংলাদেশ। কাতারে আগেভাগে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর কোয়ারেন্টাইন শিথিলের ছাড়পত্র না থাকায় শেষ মুহূর্তে বাতিল হয়েছে সৌদি যাত্রা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 10ম দিনের মতো অনুশীলনের আগেই প্রতিপক্ষদের প্রস্তুতির খবরাখবর পেয়ে গিয়েছেন রহমত জামালরা। কোচও এদিন অনুশীলনে রেখেছিলেন ভিন্ন আয়োজন। মূলত বল পজিশনিং ও ডিফেন্ডারদের দিকে দিয়েছেন বাড়তি নজর। প্রত্যেকটা টুর্নামেন্টের আগে বা প্রত্যেকটা খেলার আগে একটা প্রতিকূলতা কাজ করে টিমের ভিতর কিছু কিছু সময়ে। তো এখন যত প্রতিকূলতায় আসুক না কেন, আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাদের একটা ফোকাস থাকে যে আমরা এটা ক্লিন শিট রাখার চেষ্টা করব, বা কনসেপ্ট যত কম করা যায়, বা আমরা যদি জিততে পারি এগুলো আমাদের জন্য বেটার। সো অ্যাজ এ প্লেয়ার আমি মনে করি যে আমাদের পার্সোনালি এরকম সব ঠিক করা উচিত। 30 মে কাতার উড়াল দেওয়ার কথা থাকলেও দিন 2 আগেই সেখানে যেতে চায় বাংলাদেশ। হয়তো আমাদের সাময়িক একটু প্রবলেম হয়েছে যে সৌদি যাওয়া হয় নাই, আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারিনি। তবে আশা করি আমরা হয়তো 30 তারিখ না গিয়ে 1-2 দিন আগে চেষ্টা করছি কাতার যাওয়ার জন্য। কাতার গিয়ে আমরা আমাদের প্র্যাকটিসটা করব। তো আমরা ইনশাল্লাহ আমাদের শেয়ারটা দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আফগানিস্তান ইন্ডিয়ার ম্যাচ থেকে আমরা পয়েন্ট অবশ্যই আশা করি। প্রস্তুতি ম্যাচের ঘাটতি কিঞ্চিত পূরণ করতে বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করব সুপারমনের খবর জানিয়ে। দীর্ঘ লকডাউনে পৃথিবীর অধিকাংশ দেশের মানুষই গৃহবন্দী। এই পরিস্থিতিতে পৃথিবীর আকাশে ধরা দিয়েছে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ। বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও বুধবার ঘটেছে। মঙ্গলবার রাত থেকেই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুপারমুন দেখা যাচ্ছে। তবে চাক্ষুষ দেখা মিলবে সূর্যাস্তের পর। পূর্ণিমার সোনালী আভা কিছুটা হলেও রোমাঞ্চ ফিরিয়ে দিয়েছে মানুষকে
সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিজের কক্ষপথ ধরে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে করতেই একটা নির্দিষ্ট সময় পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে চাঁদ। এমনিতে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার হলেও মঙ্গলবার এই দূরত্ব কমে দাঁড়ায় 3,56,000 কিলোমিটারে। ফলে অন্যান্য সময়ের থেকে 14% বড় এবং 30% উজ্জ্বল দেখায় চাঁদকে। আর একেই বলে সুপারমুন বা ফ্লাওয়ার মুন। তাছাড়া এটি সুপার ব্লাড মুন হওয়ার কথা, কারণ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও আজ। ফলে লাল রঙের অপরূপ সৌন্দর্যে দেখা যাবে চন্দ্রের গ্রহণ। দুপুর 2:30 থেকেই চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে, চলবে সন্ধ্যা 7:30 পর্যন্ত। গেল 2019-এর 21 জানুয়ারির পর এটি প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বুধবারের পর আবার 19 নভেম্বর আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়া বিরল এই চাঁদকে এশিয়া, অস্ট্রেলিয়া, গোটা প্রশান্ত মহাসাগরীয় এলাকা ও আমেরিকা থেকে দেখা যাচ্ছে। মজার বিষয় হলো এ সময় একই সঙ্গে সুপারমুন, ব্লাড মুন ও ফ্লাওয়ার মুনের দেখা মিলবে। দেশভেদে মে মাসের পূর্ণচন্দ্রের নানান নাম আছে। অসাধারণ ঔজ্জ্বল্য আর বিশাল আয়তন ছাড়াও মে মাসের পূর্ণিমার সঙ্গে জড়িয়ে আছে অনেক দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবও। সাজিয়া ইসলাম, নিউজ 24। শেষ খবর সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ওড়িশায় ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি। দেশের উপকূল জুড়ে জলোচ্ছ্বাস, অনেক এলাকা প্লাবিত, চলছে ক্ষতি নিরূপণ। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে 13ই জুন। সংক্ষিপ্ত হচ্ছে সিলেবাস, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত পরে। দেশে কোভিড-19 পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের শঙ্কা, প্রতিরোধে দেশীয় ওষুধ তৈরির নির্দেশনা। ভারতে 11,000-এর বেশি শনাক্ত। ফাইজারের 1,06,000 ডোজ টিকা আসছে 2 জুন। দেশের নতুন করোনা শনাক্ত 1,497 জন। চাপায়ের পর রাজশাহীতেও লকডাউনের চিন্তা। কাজের প্রতি ঢাকার সমর্থন অব্যাহত থাকবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনকে চিকিৎসা সামগ্রী ও বড় অঙ্কের অর্থ সহায়তা বাংলাদেশে। চাঞ্চল্যকর মিতু হত্যায় নতুন মোড়, বাবুলের বান্ধবী গায়ত্রী সিং এর তথ্য পেতে ইউএনএইচসিআরকে পিবিআইয়ের চিঠি, এখন অধরা মুসা। এবং আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ে 2 নম্বরে স্পিন অলরাউন্ডার মিরাজ। বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলনে ফুটবলাররা। কাল যাচ্ছে কাতার। এখন এ পর্যন্তই। আপনারা দেখছেন নিউজ 24। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।